বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 27শে নভেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার আজকে হচ্ছে সপ্তম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 7-এর যে 6 নাম্বার প্রশ্ন। সেটা হলো যে ফৌজদারি মামলার তদন্তের ব্যাপারে। দেখেন, ফৌজদারি মামলার তদন্তের ব্যাপারে পুলিশকে অসীম ক্ষমতা প্রদান করা হয়েছে, আলোচনা করুন। এভাবে আসতে পারে। এছাড়া এভাবে আসতে পারে, দ্য পুলিশ আর গ্রান্টেড আনলিমিটেড অথরিটি ইন দ্য ইনভেস্টিগেশন অফ ক্রিমিনাল কেসেস। মানে যেভাবেই আসুক না কেন, এই জায়গায় বলছে যে ফৌজদারি মামলার তদন্তের ব্যাপারে পুলিশকে অসীম ক্ষমতা প্রদান করা হয়েছে। তো পুলিশ তদন্তের ক্ষেত্রে অসীম ক্ষমতা ভোগ করে থাকে, এটা আসলে সত্য নাকি? আহ মানে আপনাকে আলোচনা করতে বলছে আর কি। তো আমরা গত 2 দিনে আমরা ধারণা করেছি, মানে আলোচনা করেছি যে একটা ফৌজদারি মামলা দায়ের হয় কয়ভাবে? দুইভাবে। দুইভাবে দায়ের হয়। কখনো প্রথমে হয় হচ্ছে, মানে থানায় হয় নাকি? থানায়। অথবা দায়ের হয় কোথায়? কোর্টে। কোর্টে। ফৌজদারি মামলা হয় থানায় হয়, না হলে কোর্টে হয়। আচ্ছা। তো থানায় হলে আমরা মোটামুটি আলোচনা করছি। থানায় ওই যে বললাম যে থানায় হলে এফআইআর হয়, কখনো জিডি হয়। আর কোর্টে হলে হয় সিআর মামলা নাকি? আর এফআইআর পরবর্তীতে, এফআইআর পরবর্তীতে হয় কি? জিআর। আর জিডি হয় পরবর্তীতে নন জিআর। জিডি হয় পরবর্তীতে নন জিআর। তো তাহলে আর কোর্টে যদি আপনি যাই যেন না কেন, আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক, কোর্টে যাই যেন না, মানে যে অপরাধের তথ্যই দেন না কেন, কোর্টে হয় কি মামলা? ক্রিয়া মামলা। তো আমরা এখন এই যে যে পুলিশ তদন্তের ব্যাপারে অপরিসীম ক্ষমতা প্রয়োগ করে থাকে, এটা কিন্তু সকল মামলায় না। এটা হচ্ছে এই মামলা, যে মামলাটা দায়ের হয়েছে কোথায়? থানায়। যে মামলাটা দায়ের হয়েছে থানায়। তো প্রথমে আমরা পড়া শুরু করি, দেখেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, একটু কমেন্ট করেন, মেসেজ দেন যে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ঠিক আছে। তো দেখেন, আমরা একটু পড়ি যে পুলিশ তদন্ত। অপরাধ সংগঠনের সংবাদ প্রাপ্তির পর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশক্রমে পুলিশ কর্মকর্তা কর্তৃক আইন অনুযায়ী পরিচালিত উক্ত অপরাধের প্রাথমিক তথ্য যাচাই বাছাই কার্যক্রমকে পুলিশ তদন্ত বলে। অর্থাৎ যখন আপনার অপরাধ সংগঠনের সংবাদ প্রাপ্তির পরে প্রথমত এফআইআর হলো, এফআইআর হইলেই ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত কিন্তু করতে পারে। আর যদি জিডি হয় তাহলে তদন্ত করতে হলে অনুমতি লেগে কার? ম্যাজিস্ট্রেটের। তারপরে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্ত যা করে সেটাই বলে পুলিশ তদন্ত। ফৌজদারি কার্যবিধি 1898 আন্ডারলাইন করবেন, 154 থেকে 173 ধারা পর্যন্ত পুলিশের তদন্ত সংক্রান্ত ক্ষমতা আলোচনা করা হয়েছে। তাহলে ফৌজদারি কার্যবিধির কত থেকে কত ধারা? 154 থেকে 173। নিম্নে পুলিশের তদন্ত সংক্রান্ত ক্ষমতা আলোচনা করা হলো। তাহলে আপনাকে এখানে আলোচনা করতে হবে তদন্ত 154 থেকে কত ধারা? 154 থেকে 173। এই এই সকল ধারার সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। তো আমরা তাহলে যদি চলে আসি, দেখেন, প্রথমেই আসি যে অপরাধ সংগঠনের সংবাদ আমলযোগ্য, এই শব্দটা বললেন, আমলযোগ্য। অপরাধের সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 154 ধারা মতে। কত ধারা মতে? 154 ধারা মতে উহা লিপিবদ্ধ করবেন। এটা আমরা জানি, যা কি নামে পরিচিত? যা এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার নামে পরিচিত। অ্যাকচুয়ালি পরিচিত হলো এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী, আর এজাহার হলো যেটা দায়ের করে, এজাহারটা যখন রেকর্ড হয় তখন সেটা হয়ে যায় এফআইআর, নাকি? অপরদিকে
আমল, আন্ডারলাইন করবেন, আমল অযোগ্য অপরাধের, আপনাদের হয়ে গেছে অপরাধের, অপরাধের সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 155 এক ধারা অনুযায়ী সংবাদের সারমর্ম লিপিবদ্ধ করবেন এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট কি প্রেরণ করবে। তাহলে আমলযোগ্যের ক্ষেত্রে উনি সাথে সাথে লিপিবদ্ধ করে এফআইআর, আর আমল অযোগ্যের ক্ষেত্রে যেটা লিপিবদ্ধ করে এটা হলো জিডি। এবং এখানে আপনি আরো কথা লিখতে পারেন, লিপিবদ্ধ করার পরে পাঠাবে কার কাছে, সংশ্লিষ্ট মানে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। কিন্তু এফআইআর এর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর প্রয়োজন নেই। এখন আমরা একটু চলে আসি যে মামলার তদন্ত। ফৌজদারি কার্যবিধির 156 এক ধারা অনুযায়ী, 156 এক ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধের, দেখেন 156 এক ধারা অনুযায়ী, এটা আন্ডারলাইন করেন, 156 এক ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত উক্ত অপরাধের তদন্ত করতে পারেন। অর্থাৎ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি দরকার নাই, তদন্ত করবে 156 কত, এক। আর ফৌজদারি কার্যবিধির 155 দুই ধারা অনুযায়ী, যদি আপনার 155 দুই মানে উপধারা, এই যে 155 উপধারা কত, দুই, উপধারা মনে না থাকলে কি লিখবো না, উপধারা মনে না থাকলে কি লিখবো না, বাদ, তাইলে শুধু লিখবো কত, 155। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ উক্ত অপরাধের তদন্ত করতে পারবেন না। তবে 155 তিন ধারা মতে উক্ত রূপ আদেশ প্রাপ্তির পর পুলিশ অফিসার তদন্তের ব্যাপারে আমলযোগ্য ঘটনার তদন্তের অনুরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তো এই জিনিসটা যদি আপনি মানে এমনি জানেন, তাইলে কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আছে কিনা বলেন, মুখস্থর দরকার আছে না, মুখস্থর দরকার কিন্তু আমার নাই। আমি জাস্ট বলবো যে আমলযোগ্যর ক্ষেত্রে এফআইআর রেকর্ড করতেছে 100 কত, 54, আর তদন্ত করতেছে 156 কত, এক। আর আমল অযোগ্যর ক্ষেত্রে 155 জিডি, আর অনুমতি নিয়েও নিচ্ছে 155-তে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে। তো আমরা এখানে 154, 55 আর 56 আলোচনা করলেই হচ্ছে। এখন আমরা চলে যাব সাক্ষী তলব। সাক্ষী তলব ফৌজদারি কার্যবিধির, আন্ডারলাইন করবেন, 160 ধারা মতে যে ব্যক্তি, ব্যক্তিতে একটা আকার হয়ে গেছে, এটা কাটতে হবে, যে ব্যক্তি ঘটনার সম্পর্কে অবগত, বল দেবেন অবগত, মানে অপরাধ সম্পর্কে যে জানে, বলে পুলিশ কর্মকর্তার নিকট প্রতীয়মান হয়, ওই ব্যক্তিকে তার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য তলব করতে পারেন। মানে ঘটনা সম্পর্কে যা জানে তারে তলব করবে, সমন দেবে যে আপনি আসেন, ঘটনা সম্পর্কে কি কি জানেন আমার কাছে বলে যান। এই যে যে অবগত করার প্রক্রিয়া, এটা আছে কত ধারায়, 160 ধারায়। এক্ষেত্রে সাক্ষী উপস্থিত হতে বাধ্য, তবে তাকে জোর করে বাধ্য করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে 160 ধারায় এই অপরাধ সম্পর্কে যে জানে তাদেরকে নোটিশ দিবে কত ধারায়, 160 ধারায়। এখানে একটা কথা একটু মনে রাখা দরকার, সেটা হলো অনেকেই আমরা জানি না যেটা, সেটা হলো যে তদন্তকারী কর্মকর্তা, বাংলায় বলে তদন্তকারী কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা, কিন্তু ইংরেজিতে বলে হচ্ছে আইও, কি বলে, আই ও। এখন অনেকে আইও শব্দের সঠিক অর্থ জানেন না। আইও শব্দের সঠিক অর্থ হলো ইন, আইএন, ইন, ভিইএস, ইনভেস্টিগেটিং, মানে হলো এই যে আমি বলি INVES, ইনভেস্টি, TI, GATING, ইনভেস্টিগেটিং অফিসার, ইনভেস্টিগেটিং অফিসার। অনেকে আমরা যারা লিখি, অনেকে আমরা বলি, মুখ দিয়ে বলি ইনভেস্টিগেশন অফিসার, বাট অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন না, কি বলেন, ইনভেস্টিগেটিং। এই যে যে আমরা তদ 160 থেকে মানে 154 থেকে যখন এফআইআর হলো, তারপরে সকল দায়িত্ব কার, ইনভেস্টিগেটিং অফিসার। এই যে যে 160 ধারায় যে তলব করতেছে, কে তলব করতেছে, ইনভেস্টিগেটিং অফিসার। ঠিক আছে? তো তাহলে আমরা যদি দেখি আবার যে ফৌজদারি কার্যবিধির 160 ধারায়, তাহলে আপনারা তলব করতেছে কে, ইনভেস্টিগেটিং অফিসার, কাকে,
যে ঘটনা সম্পর্কে জানে তাকে কি হাজির হতে টেনে হিসেবে বাধ্য করা যাবে? তারে টেনে হিসেবে বাধ্য করা যাবে না। বুঝছেন? কি বলবেন কিছু? সাক্ষী উপস্থিতিতে বাধ্য, হ্যাঁ বলেন বলেন বলেন। তবে জোর করে বাধ্য। হ্যাঁ কেমন কথা হলো তাই? হ্যাঁ আমাদের আরিফ সাহেব প্রশ্ন করছে স্যার, সাক্ষী এই জায়গায় লেখা উপস্থিত হতে বাধ্য। বাধ্য এখন ওই বাদ ধরে যখন আমি মাঝখানে যখন আমি রস্যইকার দিয়ে দিব, তখন উনি বলে কেন খালি খালি না, ওই বাধ্য তখন জোর বেড়ে যায়। যে বাধ্যতে যদি আগে জোর থাকে 80%, বাধ্য বললে হয়ে যায় 100%। যাই হোক, উনি প্রশ্ন করছে যে সাক্ষী উপস্থিত হতে বাধ্য, তবে তাকে জোর করে বাধ্য করা যাবে না, কেমন হয়ে গেল? বিথিকা কি পারবেন ওনার শব্দের ওনার প্রশ্নের উত্তর দিতে, নাকি আমি দেবো? বলেন করেন। না, জোর জুলুম করে নেওয়া যাবে না। আচ্ছা সবাই সবাই ফ্লোর পাবে নাকি ওনাকে বলতে দেন? বলেন। বলা যাবে না যে আপনি আমার উপস্থিত আপনার সম্পর্কে আপনার কাছে জানতে হবে। তখন উনি যদি বলে যে আমি এখন একটু ব্যস্ত আছি বা কালকে আসবো বা তখন পরে যেন উঠে নিতে হবে, তাকে ফোন দিয়ে বা খোঁজ করা যাবে না। আচ্ছা ধন্যবাদ। আর কেউ? আর কেউ? মানে সে কলমে আসার জন্য সে বাধ্য, কিন্তু সে যদি আসতে না চায় তাকে জোর জুলুম জবরদস্তি করা হয়। প্রলোভন দেওয়া যাবে না, এটাও আছে, প্রতিশ্রুতি দেওয়া যাবে না। ধন্যবাদ। জোর করে তার হ্যান্ডকাপ করে আনা যাবে। ভয় দেওয়া যাবে না। সবাই মোটামুটি সঠিক, তবে মূল যে কথা সেটা হলো যে সে, তারে আপনি সমন দিছেন, সে হাজির হতে বাধ্য, বাট সে যদি না আসে তাহলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে। কিন্তু আপনি জোর করে তারে হ্যান্ডকাপ পরাইয়া যে তুই কেন আসবি না, আসতে হবে, এটা করা যাবে না। যদি সে না আসে তাহলে এটা হলো ভিন্ন কথা, আমরা প্রিলির সময় পড়ছি, এই জায়গায় তো লেখা লাগবে না। যদি সে না আসে তাহলে দণ্ডবিধির 172 ধারায় সে, 174 ধারায় সে দণ্ডিত হবে। দণ্ডবিধির কত ধারায়? 174 ধারা। এবং 174 ধারায় এই তদন্তকারী কর্মকর্তাকে গিয়ে মামলা করতে হবে নালিশি আদালতে, যে তারে আমি সমন দিছিলাম, সে সমন পাওয়ার পরেও আর আসে নাই, তো তার বিরুদ্ধে মামলা হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো জি, জেলা ম্যাজিস্ট্রেট, না জেলা ম্যাজিস্ট্রেট তো 144 এর ক্ষেত্রে সে বাদী হতো, আর এই জায়গা তো বাদী হবে যে পুলিশ কর্মকর্তা আয়ও যে সে। ঠিক আছে? জি। তাহলে আশা করি আরিফ সাহেব বাধ্যর অর্থ বুঝতে পারছেন। এখন আমরা চলে আসি সাক্ষীর জবানবন্দি, মানে যারে সমন দিল। ফৌজদারি কার্যবিধির 161 ধারা মতে যে ব্যক্তি ঘটনা সম্পর্কে অবগত আছেন, তদন্তকারী কর্মকর্তা গোল দিবেন, তাকে মৌখিক ভাবে জিজ্ঞাসা করবেন। মৌখিক ভাবে গোল দিবেন। তারে কোন ভাবে জিজ্ঞাসা করবে? মৌখিক ভাবে। মৌখিক ভাবে জিজ্ঞাসা করবে। যদি সে তলব মানে ওই অনুসারে হাজির হয়েছে, হাজির হলে তারা জিজ্ঞাসা করবে কোন ভাবে? মৌখিক ভাবে। তবে যে যে উত্তর দিতে কোনো ফৌজদারি দণ্ড বা বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যায়, এটা গুরুত্বপূর্ণ, এটা আন্ডারলাইন করেন বা গোল দেন। যে উত্তর দিকে তাকে ফৌজদারি দণ্ড বা বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যায় কোনো ব্যক্তি, সেটা ব্যতীত অন্যান্য সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এছাড়া পুলিশ অফিসার সাক্ষী কর্তৃক তার নিকট প্রদত্ত বিবৃতি লিখে নিবেন। এই কথার অর্থ কি? তারে তো নোটিশ দিল বা সমন দিল 160 ধারায়, সে তো আসলো, আসার পরে পুলিশ অফিসার যে প্রশ্ন করবে সে সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। তবে যে প্রশ্ন দিলে সে ফৌজদারি দণ্ড, ওই যে যেটা গোল দেয়ালাম, যে প্রশ্নের উত্তর দিলে সে ফৌজদারি দণ্ড বা বাজেয়াপ্তির দিকে কি টেনে নিয়ে যায়, মানে যে প্রশ্নের উত্তর দিলে সে নিজেই ফেঁসে যেতে পারে, সেই প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য না। তার মানে আপনারা অনেকেই বুঝেন না যে যখন জিজ্ঞাসা করি যে ফৌজদারি কার্যবিধির 161 ধারায় কি সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা যায় কিনা, সরি আসামির জবানবন্দি রেকর্ড করা যায় কিনা, যায় না। 161 ধারা শুধু যায় কাকে? ঘটনা সম্পর্কে যে জানে। আর যদি আসামি যদি বলে যে আমি তো দোষ করছি, তাহলে তো এই লাইনের সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যায়, ফৌজদারি দণ্ড বা বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যায় নাকি? তাহলে 161 ধারার বিবৃতি কিন্তু মৌখিক ভাবে হবে, লিখিত ভাবে না। কিভাবে? মানে সাক্ষী আসলো, বিথিকারে জিজ্ঞেস করলো যে বিথিকা কি দেখছেন বলেন। বিথিকা বললো, তো এটা তদন্তকারী কর্মকর্তা লিখবেন। লেখার পরে এই যে পরের পয়েন্টটা পড়েন, 162 ধারা মতে পুলিশ কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতিতে বিবৃতি দানকারীকে স্বাক্ষর প্রদানে বাধ্য করা যাবে। দেখছেন?
এ জায়গায় বলছে যে 161 ধারায় যে বিবৃতি দিল, এই জায়গায় স্বাক্ষর, এই জায়গায় লেখার পরে স্বাক্ষর করবে যে বিবৃতিটা রেকর্ড করছে সে, কিন্তু যার বিবৃতি নিল তারে কিন্তু স্বাক্ষর করতে কি করা যাবে না, বাধ্য করা যাবে না। এবং এই কথাটা বলেছে কত ধারায়? এই কথাটা বলেছে 162 ধারায়। বুঝতে পারছেন? বাজে বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যাবে মানে সেই বিষয়ে আচ্ছা, ভালো প্রশ্ন। আমাদের আরিফ সাহেব প্রশ্ন করছে যে বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যায়, এই কথার মানে কি? বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যায় মানে হলো দণ্ড বা বাজেয়াপ্তি। দণ্ড বুঝেন? আমাদের দণ্ডবিধি 53 ধারা অনুসারে দণ্ড কয় প্রকার? পাঁচ প্রকার। 5 প্রকার। কি কি বলেন? দণ্ড দুই প্রকার। কারাদণ্ড, মানদণ্ড, আর কি কি আছে? অর্থ অর্থদণ্ড। আমাদের দণ্ডবিধি 53 ধারা অনুসারে দণ্ড 5 প্রকার। সবার উপর মৃত্যুদণ্ড, তারপরে যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে কারাদণ্ড, তারপরে অর্থদণ্ড, তারপরে সম্পত্তি বাজেয়াপ্ত। এই সম্পত্তি বাজেয়াপ্ত এক ধরনের দণ্ড। সো ওনারাই বলছে যে বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যায়। বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যায় মানে কিছু কিছু অপরাধের সাজা আছে বাজেয়াপ্ত, ফরফেইচার অফ প্রপার্টি। আপনারা প্রিলিতে পড়াইছিলাম বা সামনে যখন আমরা দণ্ডবিধি পড়বো তখন জানবেন যে সরকারি কর্মকর্তা যখন নিলামে কোনো সম্পত্তি কিনে, যেখানে তার কেনা অবৈধ, নিলামে যদি কোনো সম্পত্তি কিনে, তা তখন তার সকল সম্পত্তি কি করবে? বাজেয়াপ্ত করবে। আর সবচেয়ে বড় উদাহরণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যে সয় সম্পত্তি আছে কি করছে? বাজেয়াপ্ত। বাজেয়াপ্ত মানে হলো এগুলো নিয়ে গেছে কে? সরকার। ক্রোক করলে ওই জিনিস একসময় ফেরত পাবে, কিন্তু বাজেয়াপ্ত করলে আর ফেরত পাবে না। বাজেয়াপ্ত মানে হলো নিয়ে গেছে। বুঝতে পারছেন? আপনার একটা গাড়ি আছে, আপনি ধরা খাইছেন, এখন ওই গাড়ির বৈধ কাগজপত্র আপনি দেখাইতে পারেন নাই, একটা পর্যায়ে ওই গাড়ি আদালত কি করবে? বাজেয়াপ্ত করবে, পরে ওইটা আবার নিলামে আরেকজনের কাছে বিক্রি করে দেবে। বাজেয়াপ্ত বুঝছেন? বলছি এটা, 5 বছর ধরে কটা স্বর্ণ দিয়েছে অবৈধ ব্যাংকে, তারপরে আচ্ছা, তাহলে জবানবন্দি গ্রহণ করবে কততে? 161। আর জবানবন্দিতে কারা স্বাক্ষর করবে কি করবে না এটা বলা আছে কততে? 162। তারপরে দেখেন ফৌজদারি কার্যবিধির 163 ধারা মতে জিজ্ঞাসাকালে পুলিশ অফিসার বিবৃতিদাতাকে কোনরূপ হুমকি, প্রলোভন বা প্রতিশ্রুতি দিবেন না। মানে ওই যে যে সাক্ষী আসছে, আমরা বাংলা সিনেমায় যদি দেখি, দেখা গেলো তারে চর থাপ্পড় ঘুষি দিয়েছে যে বল এটা কি করছে বল, এরকম করা যাবে না। সাক্ষীরে কোনরূপ ভয় ভীতি, হুমকি, প্রলোভন এগুলো দেওয়া যাবে না। যদি বলেন যে দত্তের দোকানের 1 কেজি ছানা কিনে দেবানি, তাড়াতাড়ি বলো, এটাও বলা যাবে। তাহলে লিখিত আকারে তলব করতেছে কত? 160। 60। 60-এর পরে সে যদি আসে, তার জবানবন্দি রেকর্ড করতেছে কত? 161। 161 জবানবন্দি কিভাবে লিখবে এটা বলছে কত? 162। তার ভয় ভীতি, প্রলোভন, হুমকি দিবে না, এটা কত? 163। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে আসি তল্লাশি পরোয়ানা, তার সরেন্ট। আচ্ছা, অনলাইনে অফলাইনে সবাই বলে, অনলাইনে যারা আছেন তারা একটু কমেন্ট করেন তো যে তল্লাশি পরোয়ানা, সার্চ ওয়ারেন্ট এর আগে আমরা কোথায় পড়ছি বলেন? অনলাইনে যারা আছেন একটু 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 কমেন্ট করেন ধারা দিয়ে যে তল্লাশি আমরা কোথায় পড়েছি। 96, 98 এই না ওরে কি বলে? কেউ জানেন? মনে আছে? একজন লিখছেন 100 ধারা, জি। আর একজন লিখছে 96, 98, 99, 100। দারুন। ওই জায়গায় আমরা তল্লাশি পরোয়ানা পড়ছি, সার্চ ওয়ারেন্ট। আর সকল সার্চ ওয়ারেন্টের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। সকল সার্চ ওয়ারেন্টের বিরুদ্ধে প্রতিকার রিভিশন। এই আমাদের তো রেগুলার যারা আসে আর কো, কালকে কি ওই যে ইসের পর কি কমে গেল নাকি? না স্যার, কারণ আমরা যদি কই গেছে বলে মনের সাথে খারাপ আছে, আজকে যাবো না। আচ্ছা ঠিক আছে, টাকা দেখেন পাবো, আজকে যাবো না। তল্লাশি পরোয়ানা আমরা পড়ি যে তল্লাশি পরোয়ানা, অ্যাকচুয়ালি পরোয়ানা ঠুক কেটে দেন, লেখেন তল্লাশি। তল্লাশি করোনা করতে হবে স্যার। পরোয়ানা কেটে দেন।
এবং এখানে 165 লেখা আছে না, জি স্যার। এ জায়গায় লেখেন 165 এবং 166। এবং 165 এবং 166 ধারা মতে হবে, 165 এবং 166 ধারা মতে। নিব। আরে 10 মিনিট দিচ্ছি। 165 এবং 166 ধারার মধ্যে সংগঠিত অপরাধের সাথে সম্পর্কিত যে কোনো জিনিস উদ্ধার করার জন্য তদন্তকারী কর্মকর্তা যে কোনো স্থানে তল্লাশি করতে পারে। মানে যে বিষয় নিয়ে তদন্ত হচ্ছে সেই বিষয় রিলেটেড যে কোনো কিছু উদ্ধার করতে পারে কততে, 165 আর 166-তে। এখন আপনি যদি বলেন, আপনাদের আবার অনেকে জানার অনেক আগ্রহ, স্যার তাইলে দুই ধারাই এক কথা বললো কেন, 65-66-তে কি আছে? এটা আমরা না জানলেও চলবে, তারপর আপনার জানাই দিচ্ছি যে নিজের এখতিয়ারভুক্ত এলাকা হলে 165। ধরেন গাজীপুরের পুলিশ গাজীপুর তল্লাশি করবে 165, আর গাজীপুরের পুলিশ চলে আসে ঢাকার উত্তরায়, তাহলে তল্লাশির পদ্ধতি আছে কোথায়, 166। বুঝতে পারছেন? তা মনে রাখা খুব কঠিন না। 154-তে এফআইআর, 155-তে জিডি। জি স্যার। তারপরে তদন্তের ক্ষেত্রে সাক্ষীর তলব করতেছে 160, আসলে তার জবানবন্দি রেকর্ড করতেছে 161। জবানবন্দিতে কে কে স্বাক্ষর করবে এটা আছে কত, 165। 162। তারপরে তদন্তকারী কর্মকর্তা তার সাক্ষীরে কোনো প্রকার ভয়ভীতি দেখাবে না, 163 নাকি, 163। মাঝে বাদ দিছি কত, 164 দরকার না, 164 হলে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। আর তল্লাশি করতে পারে কততে, 165 আর 100। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা চলে আসি পুলিশ রিমান্ড। পুলিশ রিমান্ড সম্পর্কে অলরেডি আমরা একটু ধারণা পাইছি না এর আগে, অলরেডি ধারণা পাইছেন। আর এই এই যে যে পুলিশ রিমান্ডের প্রশ্নটা আরো ব্যাপক আকারে এই নতুন নোটে আছে। তো নতুন নোট এ জায়গায় যে ক্লাস ক্লাস নিক না কেন, 2-1 দিনের মধ্যে আবার আমরা শুরু থেকেই শুরু করে দেব যারা ক্লাস ক্লাস মিস করছেন, কারণ ওই নতুন প্রশ্নেতে অনেকগুলো আপডেট আসছে, ছোট ছোট অনেক জিনিসপত্র ঢুকছে, তো ওই জিনিসগুলো আবার পড়ায় আসতে হবে। আপাতত আমরা হচ্ছে এই জায়গা কিছুদিন বাংলা সিনেমা দেখবেন এইভাবে, যে যখন কোনো নতুন চ্যানেল খুলে, নতুন চ্যানেল খুললে দেখবেন যে প্রথম 1-2 মাস খালি কি দেখাচ্ছে, বাংলা সিনেমা, তারপরে কার্টুন মার্টুন, এক সময় অনুষ্ঠানের কোনো সময়সূচি নাই। তো আমরা আপাতত এটা দেখাচ্ছি, এই 2-1 দিনের মধ্যে আবার আমরা একেবারে প্রথম ক্লাস থেকেই শুরু করব। তো যারা যারা মিস করছেন তাদের জন্য একেবারে ভালো একটা সুযোগ, নতুন নোট। সো আপনাদের এই জায়গায় টেনশনের কিছু নাই, আমরা ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি নিতে পারবো। সো পুলিশ রিমান্ড অ্যাকচুয়ালি কি, আমরা একটু বিথিকা বিশ্বাসের কাছে চলে যাই। বিথিকা বিশ্বাস, আপনি আপনার ভাষায় বলেন পুলিশ রিমান্ড কি, যা মনে আছে তাই বলেন, মনে থাকলে থাকলো, না থাকলে নাই, উত্তরটা দিতে হবে, বলেন। পুলিশ মানে 167 ধারায় কি আছে এটা, কি জিনিসটা কি? ওই পুলিশ যে যাকে গ্রেপ্তার করবে হুম তাকে এই থানায় আনবে, 24 ঘন্টায় রাখতে পারবে। হুম 24 ঘন্টার বেশি রাখতে পারবে না, এরপরে ম্যাজিস্ট্রেট নিয়ে নেবে। আর নেয়ার এটা আছে, যদি ওনার কাছে যে যেটা জানবে সত্য ঘটনা, যেটা সেটা যদি উনি তদন্ত করে সঠিকভাবে না পায়, 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ 24 ঘন্টার মধ্যে, তখন উনি ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে নেবেন। বুঝতে তো বলেন, আপনার আবেদন বই ভাষা লাগবে না, নিজে কি বুঝেন আবেদন সেটা বলেন। করবে যে আমার এই অপরাধীকে আমার পুরোভাবে আমার তদন্ত করা হয় নাই, আমার কাছে সন্দেহ লাগতেছে যে নাকি আমার আরো তদন্ত করার প্রয়োজন। হ্যাঁ, তখন উনি তখন ম্যাজিস্ট্রেট ওনারে 15 দিন সময় দেবে, 15 দিন বেশি আর দিতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ, তাও অ্যাটলিস্ট ট্রাই করছেন, ধন্যবাদ। আরো বিস্তারিত ভাবে আমরা আরিফ সাহেবের কাছে একটু শুনি। স্যার, আহ, বলেন। যদি কোনো আসামিকে 24 ঘন্টা, মানে আসামিকে কোনো পুলিশ গ্রেফতার করে, তো তার নিয়ম আছে যে ওকে 24 ঘন্টা রাখতে পারে। কিন্তু 24 ঘন্টা গ্রেফতার করার পরে দেখা গেল যে ওকে, ওর কাছে আরো জিজ্ঞাসার কিছু প্রশ্ন বাকি আছে, বা ওকে আরো আগে উদ্ধার করা দরকার, তাহলে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করায় একটা সময়ের আবেদন করবে।
যে আমার এই আসামির কাছে আরো কিছু আমার তথ্য জানা দরকার বাকি আছে, আমাকে আরো সময় দেয়। তখন তাকে যে সময় দেবে সময়টা আছে একটু বুঝতে হবে। আচ্ছা, আশরাফুল বলেন তো, আশরাফুল। স্যার ওই 61 ধারায় যে আসামিকে বিনা কারণে গ্রেপ্তার করা হলো, হুম, গ্রেপ্তার এখানে বলা আছে 24 ঘন্টার ভিতরে সংশ্লিষ্ট আমলে আদালতে ওই আসামিকে সারেন্ডার করতে হবে। যদি ওইখানে যে পুলিশ কর্মকর্তা ঘটনা সম্পর্কে আর সন্দেহ আছে, তিনটা বিষয় নিয়ে আসলে যে বিকল্প কারণ আছে অপরাধ করছে এরকমের, যখন তার সন্দেহ আছে যে না 24 ঘন্টায় পুরো ঘটনাটা আমি পাচ্ছি না, তখন ম্যাজিস্ট্রেট আমলে ম্যাজিস্ট্রেটকে বরাবর যে একটা আবেদন করা হয় যে স্যার আমি পুরো আহ, তথ্য পাওয়া যাচ্ছে না, কিন্তু সন্দিগ্ধ মানে অনেক কিছু তথ্য পাওয়া যাবে এরকম আশা করা যাচ্ছে। তবে যদি এরকম আশা ম্যাজিস্ট্রেটকে খুশি করা যায়, তবে সেই ক্ষেত্রে 167(2) অনুযায়ী ম্যাজিস্ট্রেট ওই মামলায় সর্বোচ্চ 15 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠাতে পারে। আর পুলিশ হেফাজতে পাঠানো যেটা, এটা হলো পুলিশ রিমান্ড। ধন্যবাদ, ধন্যবাদ। সবাই হয়েছে, তারপরে অনলাইনে একজনের কাছে শুনতে চাই, অনলাইনের কেউ একটু বলেন। আমি আপনাদের আনমিউট করে দিছি, কে বলতে চান একটু বলেন। স্যার আমি বলি স্যার। হ্যাঁ বলেন, সিরাজুল হক সাহেব। স্যার ওনার কথার প্রায় আহ, পুরাটাই আমি একমত। তো স্যার আমার ভাষা আমি বলি। স্যার হ্যাঁ, আসামিকে যখন আছে অ্যারেস্ট করা হয়, থানায় থানায় রাখা হয়, তখন সেখানে 61 ধারায় তাকে 24 ঘন্টার বেশি রাখা যায় না। তো 24 ঘন্টা পরে যখন কোর্টে চালান দেওয়া হয়, সেই চালান দেওয়ার সময় যদি ওই পুলিশ অফিসারের তদন্ত কাজ এই 24 ঘন্টার মধ্যে শেষ না হয় এবং সন্দেহ থাকে যে অপরাধের বিষয় এই আসামির সংশ্লিষ্টতা আছে বা আরো কিছু তথ্য পাওয়া যাবে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে আছে আবেদন করা হয় যে এই এই আসামিকে আমি রিমান্ডে নিতে চাই, রিমান্ড শব্দ অর্থ ফেরত নিতে চাই। ফেরত সেখানে ফেরত নিয়ে পুলিশ হেফাজতে নিয়ে তার কাছ থেকে আরো কিছু যাতে তথ্য পায় সেজন্য 167(2) ধারা অনুসারে তাকে রিমান্ডে নেওয়া হয়। এটা হলো স্যার আছে আহ, থানার ক্ষেত্রে, আর বিচারিক তদন্তের ক্ষেত্রে, আর বিচারিক পর্যায়ে আর একটা রিমান্ড আছে, সেটা 344 ধারা স্যার। দারুণ, দারুণ। ধন্যবাদ সিরাজুল হক সাহেব, আপনি দারুণ বলছেন। বিষয়টা এটাই যে পুলিশ রিমান্ড অ্যাকচুয়ালি মানুষ, আমরা আসলে সাধারণ জনগণ রিমান্ড বলতে বুঝে একটা বিভীষিকাময় মুহূর্ত, বাট বাস্তবে অনেক ক্ষেত্রে হয় আর কি। রিমান্ড মানেই বোঝায় যে হয়তোবা তারে পুলিশ নিয়ে বোধহয় মারপিট করবে, বাট রিমান্ড অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা ফৌজদারি কার্যবিধির 61 ধারায় বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে হয়, বিনা পরোয়ানায় মানে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, বিনা পরোয়ানায় গ্রেফতার করলে পুলিশ তারে হেফাজতে রাখতে পারবে সর্বসাকুল্যে কতক্ষণ? 24 ঘন্টা। 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত শেষ না হয়, তাহলে 24 ঘন্টা তো রাখলো, 24 ঘন্টার মধ্যে উনি হাজির করবে কোথায়? ম্যাজিস্ট্রেটের কাছে। এখন পুলিশের তদন্ত 24 ঘন্টার ভিতরে শেষ হয় নাই, তাহলে এখন পুলিশ যদি বলে যে ইওর অনার, একে এই আসামিকে আমার হেফাজতে আরো কিছু আরো আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, আমার তদন্ত শেষ হয় নাই, তাহলে ম্যাজিস্ট্রেট ওনাকে যদি আবার এই কারাগার থেকে বা জেল ওই কাঠগড়া থেকে বা কারাগার থেকে পুলিশের হেফাজতে পাঠায়, তাহলে এটাকেই বলে হচ্ছে রিমান্ড। রিমান্ড শব্দের আবিধানিক মানে আক্ষরিক অর্থ যদি বলেন, রিমান্ড শব্দের অর্থ হলো ফেরত দেওয়া। কি বলেন? টু সেন্ড ব্যাক, ফেরত দেওয়া। রিমান্ড কিন্তু কখনো আসামিকে দেয়, কখনো মামলাকে দেয়, কখনো আপিল আদালত রিমান্ডে পাঠায়, জানেন? আপিল আদালত কোনো মামলা দেখা গেলো আবার পুনর্বিচারের নিমিত্তে বিচারিক আদালতে ফেরত পাঠাইছে, সো ওটারও কি বলে? রিমান্ড বলে। সো আপনারা মোটামুটি সবার ধারণাই ক্লিয়ার, ধন্যবাদ। যে রিমান্ড, পুলিশ রিমান্ড সম্পর্কে আমরা যেটা বলতে জানি সেটাই আপনারা সঠিক। তো আমরা এখানে একটু পড়ি যে পুলিশ রিমান্ড অ্যাকচুয়ালি কি কি বলছে, দেখেন পুলিশ রিমান্ড। তো কোনো ব্যক্তিকে গ্রেফতার করে 24 ঘন্টার বেশি আটক রাখতে চাইলে তদন্তকারী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ফৌজদারি কার্যবিধির 167 ধারায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারেন, ইহাই পুলিশ রিমান্ড নামে পরিচিত। সো আপনি যদি বলেন যে স্যার এই জায়গা মাত্র এইটুক কথা লিখলেন কে, আরো তো অনেক কথা বলার ছিল, ততটুক কেন বললেন না? বললাম না এই কারণে, কারণ এই জায়গা আমার অনেকগুলা ধারা লিখতে হবে। এই জায়গা যদি শুধু 167 এত আলোচনা করি, তাহলে তো অন্য ধারা লেখা আর যাবে না। বুঝতে পারছেন? তো লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার যেটা সবচেয়ে বেশি জানা প্রয়োজনীয়, সেটা হলো কখন কতটুকু লেখা। আমরা অধিকাংশ সময় টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে না, আমরা মন চাই যে জানি, মন চাই যে যা জানি তাই লিখে আসতে হবে, নাইলে তো পড়ানো পড়ে না, আবার পড়ান পড়তে যাই পরে আর সময়তে কুলায় না। ঠিক আছে?
সো এই যদি বলেন স্যার তাহলে কিভাবে বুঝবো যে কতটুকু লেখা উচিত বা কিভাবে বুঝবো যে আমার কখন লেখা শেষ করা উচিত, এটা আসলে ভাই কিছু জিনিস, সব জিনিস মুখস্থ করে শেখা যায় না। কিছু জিনিস হলো প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আপনি যখন বারবার পরীক্ষা দিবেন, বারবার এখানে ক্লাস টেস্ট দিবেন, বা লিখতে 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 একসময় অভিজ্ঞতা হবে যে এই জায়গায় আমার কতটুকু লেখা উচিত আর কতটুকু লেখা উচিত না। বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা জিনিস হলো যে আপনি কত ভালো জানলেন এটা বিষয় না, ওই পরীক্ষার খাতায় গিয়ে কতটা ভালোভাবে উপস্থাপন করে আসতে পারলেন এটাই main। এটাই মূল বিষয়। অনেকে অনেক ভালো জেনে গেছেন কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে ভালোভাবে উপস্থাপন করতে পারেন নাই। আবার অনেকে জানে না কিন্তু ওই জায়গায় যে ওই দিন খেলা উঠে গেছে, ওই দিন তারে থামানো যাচ্ছে না। আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেয় আমার বাস্তব জীবনের। মানে আমার এখনো মাঝে মাঝে ভাবি, আমাদের চাচতো ভাই ভাই প্লাস খালাতো মামাতো ভাই, এনার একদিন খেলতেছি, ক্রিকেট খেলতেছি। তো খেলতে খেলতে আমাদের সবার বড় যে চাচাতো ভাই, এই যে যে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে ওই যে বাসা, ওই যে বাসা, বরকত আলী খান। তো উনি আমাদের চেয়ে বেশ বড়, উনি জীবনেও ব্যাটিং ভালোভাবে পারে না, ঠিক আছে? তার মারা তো পরের কথা, ব্যাট ভালোভাবে একটা বাড়িও দিতে পারে না। আর হঠাৎ একদিন হলো কি, ওনার খেলা উঠে গেছে। খেলা উঠে গেছে মানে বলার যে, যে বলার যে সবচেয়ে দ্রুত গতির বলার, যারে আমরা মারতে ভয় পাই, দেখা যাচ্ছে তারেও ওভারে 4 খান মারে দিয়েছে। এবং ওই দিন যে বল করতে আসে তারেই উনি 6 মারে। মানে যে জীবনে খেলতে পারে না, সেই দিন যে ওনার উপরে কিসের ভর করছে তা জানি না, কিন্তু বাড়ি দিলেই 6 হয়। ঠিক আছে? তো এই দিন কিন্তু আপনার প্রতিদিন আসবে না। কিন্তু ওই যে যে আমরা মাঝে মাঝে সন্দেহ করি যে অমুক কেন পাশ করলো, ও তো আমার সে কম পারে, বা অমুকের কিভাবে হলো, মনে করবেন যে ওই দিন ওর খেলা উঠে গেছে, ওই দিন সৃষ্টিকর্তা ওর খেলা উঠে দিয়েছে, ওর ভাগ্যে ক্লিক করছে, এই কারণে হয়েছে। আচ্ছা আসেন দেখেন, এখন আমরা চলে এসেছি অন্যান্য কার্যাবলী। অন্যান্য কার্যাবলীর মধ্যে কি কি আছে দেখেন। তাহলে আবার আমরা একটু শুরু থেকে বলি। তলব করতেছে 160, জবানবন্দি রেকর্ড করতেছে 161, 161 বিবৃতি কোথায় কিভাবে স্বাক্ষর করতেছে 162, ভয়ভীতি হুমকি দেওয়া যাবে না 163, এরপরে তল্লাশি আছে 165 আর 66, পুলিশ রিমান্ড কত 167। ধন্যবাদ। এবার দেখেন অন্যান্য কার্যাবলী। ফৌজদারি কার্যবিধির 168 ধারা মতে কোন অধস্তন পুলিশ অফিসার এই অধ্যায় অনুসারে তদন্ত করলে তিনি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট তদন্তের ফলাফল জানাবেন। মানে যখন আইও সাহেবের তদন্তের শেষ, তদন্ত ওনার একসময় শেষ হবে না, তখন উনি এই তদন্তের ফলাফল কারা জানাবেন? অফিসার ইনচার্জ। ভারপ্রাপ্ত কর্মকর্তার কি বলে? অফিসার ইনচার্জ। আচ্ছা, এরপরে দেখেন, তারপরে চলে আসি যে ফৌজদারি কার্যবিধির 169 ধারা মতে তদন্তকারী কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার মতো, এখানে 169 ধারা মতে লেখা আছে না, তদন্তকারী কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ বা যুক্তিসঙ্গত ভিত্তি নেই, তাহলে একটি মুচলেখা সম্পাদনের পর আসামিকে মুক্তি দিতে পারেন। এখানে পরীক্ষায় লিখবেন না, বাট ব্রাকেটে একটু লিখবেন যে থানা থেকে জামিন। 169-এর পাশে লিখবেন থানা থেকে কি বলেন জামিন। এমসিকিউ পরীক্ষায় আসে যে থানা থেকে জামিন কত ধারায় পুলিশ দিতে পারে, কত ধারায়? আর এই জায়গায় এত স্পেসিফিক না হলেও হবে, বাট অ্যাকচুয়ালি থানা থেকে জামিন দিতে পারে আইও পারে, ওসিও পারে। মানে নট অনলি ইনভেস্টিগেটিং অফিসার বাট অলসো অফিসার ইন চার্জ অফ এ পুলিশ স্টেশন ক্যান গ্রান্ট বেল। মানে থানা থেকে ওসি সাহেবও জামিন দিতে পারে, আবার কে আইও জামিন দিতে পারে। কত ধারায়? 169 ধারায়। তো প্রতিটা ধারার অ্যাকচুয়ালি অনেক কাহিনী আছে। এইটা জামিন মানে তো কি করে দেওয়া না? না, মুক্তি করে জামিন মানে তো মুক্তি না। জামিন মানে তো মুক্তি বলতে আপনি কি বুঝাচ্ছেন? তারা একেবারে ছেড়ে, না, এটা সাময়িক। হ্যাঁ। তো এখন তার ধরেন সে আমলযোগ্য অপরাধ, মানে আমল অযোগ্য অপরাধ, তারা জামিন দিছে কিন্তু কোর্টে তো তার কার্যক্রম তো চলমান আছে, এরকম হতে পারে। আচ্ছা, আবার কখনো কখনো 54-এ অ্যারেস্ট করে তারে ওই থানার যদি দেখে যে ওই যে ফোন দেওয়া হয়, যে আত্মীয় স্বজনদের দিয়ে ফোন দেওয়া হয়,
যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আসে তাহলে তারা মুচলেকায় ছেড়ে দেয়, আর নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আসে নাই তাহলে তো একবার চালান দিলে তখন জামিন নিতে হবে কোত্থেকে? কোর্ট থেকে। বুঝতে পারছেন? আমি ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি আমার বাস্তব জীবনের। 2014 সালের সেপ্টেম্বর মাসে, আমাদের সেপ্টেম্বর মাসের 9-10 তারিখ, আমরা তো অ্যাডভোকেট হয়েছি 2014 সালের 18, আমাদের এনরোলমেন্ট ডেট হচ্ছে 18 অক্টোবর 2014। তো আমার এক বন্ধুর ওই ঢাকা জজকোর্ট এলাকায় থাকে ওরা, বন্ধুর হলো বার্থডে সেপ্টেম্বরের 9-10 তারিখে। তখন আমাদের সবাইরে তার তার ওই যেখানে থাকে, যে ফ্ল্যাটে থাকে, সবাইরে দাওয়াত দিছে। তো দাওয়াত দেওয়ার পরে সবাই গেছি। যাওয়ার পরে ওই জায়গায় বার্থডে পার্টি টাটি হয়েছে। সবাই তো ঘুমাইছি, ঘুমাইতে ঘুমাইতে 2টা-3টে বেজে গেছে। বাজার পরে রাত 3:30টার দিকে দুইজন আবার ওই জসকোট এলাকায় নামছে চা সিগারেট খাওয়ার জন্য, তার আমরা কেউ জানি না। নামার পরে ওখানে গিয়ে ওই যে পুলিশ, যা রাত্রে যারা টহল দেয়, তারা ওই দুইজনকে গ্রেফতার করছে। গ্রেফতার করার পরে ওই কোতোয়ালি থানায় থানায় তো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই যে যে গ্রেফতার করার পরে বর্তমান তো 46 কতে আছে যে নিকটতম আত্মীয় পিতা মাতা এদেরকে ফোন দিয়ে আসতে হয় 12 ঘন্টার মধ্যে। তো ওই জায়গা থেকে ওদের ফোন দিয়ে আইছে। ফোন দিয়ে আমাদের এই জায়গায় কয়েকজনকে, আমরা তো সবাই ঘুমাই আছি, কেউ তো টের টের পাই না। একজনকে ফোন দিছে, তার নাম হলো নাসির, এখন সে ব্যারিস্টার হয়েছে, ব্যারিস্টার নাসির। নাসিরে যখন ফোন দিছে, নাসির বলতেছে যে ওর তো খেয়াল নাই যে আমরা তো সবাই এক জায়গায় আছি। নাসির বলতেছে, হে ভাই, আমার এত রাত্রে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন না, আবার করতেছেন কে? আমরা সারাদিন কোর্ট করে আসছি, অনেক কষ্ট হয়েছে, আমরা কেউ চিনি না, আমাকে সবাই ঠিকঠাক আছে, আমরা কেউ ওই জায়গা অ্যারেস্ট টেস্ট করেন নাই, আপনি আমার ফোন কাটেন। নাসির মোটামুটি ঝাড়ি টাড়ি দিয়ে ফোন কেটে দিয়েছে। এখন সকাল 8টা-9টার সময় যখন ঘুম ভাঙছে, দেখি যে আমাদের পাশে সোহেল আর জাহিদ নাই, দুইজন নাই। তো এরা তো নাই, তো নাই, কি হলো? নাসির বলতেছে যে ভাই, আমার তো একটা ফোন আসছিল, আমি তো ঘুমের মধ্যে এই কথা বইলা তাদেরকে মানে কেটে দিছি। কোন থানা থেকে? কোতোয়ালি থানা থেকে। এই কথা যখন ওই দুইজনকে ধরে নিয়ে গেছে, শোনার সাথে আমার এক বন্ধু আছে নূর হোসেন, মোশাররফ করিমের মতো দেখা যায়, আমরা তো তখন উকিল হই নাই। ওই ধরে নিয়ে গেছে, সবাই থানায় যাব। থানায় যাওয়ার কথা শুনে ও সবার আগে উঠে ভাইবা উপলক্ষে কোট প্যান্ট বানাইছে, সবার আগে উঠেই ও আগে কোট প্যান্ট করছে, কোট প্যান্ট টাই পরছে। মানে কোট প্যান্ট টাই পরছে, কাজে ওসি সাহেবের সাথে কথা বলতে হবে কোট প্যান্ট টাই পরে। কোট প্যান্ট টাই পরা হয়ে গেছে, এখন সবাই তো কোতোয়ালি থানায় গেছি। যাওয়ার পরে সবাই যখন ঢুকছে ওনার রুমে, তখন নূর হোসেন তো কোট প্যান্ট টাই পরা, নূর হোসেন পরিচয় দিয়েছে শিক্ষানবিশ আইনজীবী, সবার আগে নূর হোসেন দিয়েই বসতে বলছে যে বসেন, আপনি বসেন। আর আমরা আর কিন্তু বসি নাই। এখন নূর হোসেন কথা বলতে 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 বলছে যে আপনারা তো আমার থানা থেকেও জামিন দিতে পারেন। এখন ওসি সাহেব জিজ্ঞেস করছে যে থানা থেকে জামিন দিব কত ধারায় বলে। এখন নূর হোসেন তো আর মনে পড়ে না, আর জানাও নাই। তো তখন থানা থেকে জামিন না কত ধারা নূর হোসেন আর বলতে পারে নাই। না পারলে আমরা অনেক চেষ্টা তদবির করলাম, আমাদের ক্লাসমেটের হাজবেন্ড আছে সাব ইন্সপেক্টর, তারপরে এক স্যার আছে তখন এএসপি, অনেক জায়গায় ফোন মন দিয়ে টিয়ে কিন্তু কাজ হইলো না সব। মানে ওরা ওদেরকে অলরেডি চালান দিয়ে দিছে। পরবর্তীতে ওই দিন তো সবাই ওই ঢাকা জজকোর্ট থেকে পরে ওদের দুইজনকে জামিন করানো হলো। তা এই হলো আপনার সেই 169 ধারার কাহিনী, থানা থেকে জামিন। তো আরিফ সাহেব ভুল যেন না হয়, থানা থেকে জামিন কত ধারায়? 169 ধারায়। এই গল্প মনে রাখবেন। আচ্ছা, তো তাহলে আমার মনে রাখতে হবে যে তদন্ত শেষে রিপোর্ট দিবে, ওসি সাহেবরে জানাবে 168, আর যদি অপ্রতুল সাক্ষ্য প্রমাণ পায় জামিন দিতে পারে 169। চলে আসি 170 ধারা। দেখেন, ফৌজদারি কার্যবিধির 170 ধারা মতে তদন্তকারী কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে আসামিকে, আন্ডারলাইন করবেন, ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ বা যুক্তিসঙ্গত কারণ আছে, ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর মতো কি আছে? সাক্ষ্য প্রমাণ বা কারণ আছে, তাহলে তিনি আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারেন। যদি জামিন না দেয় তাহলে তারা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে কত? 170। বুঝছেন? ফৌজদারি কার্যবিধির 171 ধারা মতে, তারপরটা দেখেন, 171 ধারা মতে ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ অফিসারের সঙ্গে যেতে বাধ্য অথবা যেতে বাধা প্রদান করা যাবে না। এই কথাটার অর্থ কি? ফরিয়াদি বা সাক্ষী যদি তদন্তকারী কর্মকর্তার সাথে যেতে চায়, তারে বাধা দেওয়া যাবে না, বা যেতে না চাইলে তারে জোরপূর্বক টেনে হেসড়ে নেওয়া যাবে না। এই কথাটার অর্থ হলো এটা। বুঝতে পারছেন? এটা কত? 171।
আর 172 মোটামুটি আমরা জানি, দেখেন ফৌজদারি কার্যবিধির 172 ধারা মতে তদন্তকারী কর্মকর্তা প্রতিদিন তার ডায়েরিতে তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করবেন, অর্থাৎ কখন তিনি তদন্ত শুরু এবং শেষ করলেন, কোন স্থানে পরিদর্শন করলেন এবং তদন্তের যে অবস্থা সম্পর্কে নিশ্চিত হলেন তা কি করবেন, উল্লেখ করবেন। আর 172 ধারায় অ্যাকচুয়ালি যা আছে এটাকে বলে কি, সিডি। সিডি মানে কি, কেস ডায়েরি। কেস ডায়েরিও বলে, আবার এটারে পুলিশ ডায়েরিও বলে, বুঝছেন? পুলিশ ডায়েরি বলুক আর কেস ডায়েরি বলুক, দুটাই আছে কততে, 172। এখন আমরা চলে আসি তদন্ত প্রতিবেদন। এই জায়গায় অন্যান্য কারণগুলো যদি এই ধারাগুলো সংক্ষেপ করলে একটু অন্যান্য ধারাগুলো স্পেসিফিক ভাবে লিখে গেছে। হ্যাঁ, অন্যান্য এই ধারাগুলো আপনি কিভাবে লিখবেন চাইলে বলেন? তাইলে ওইভাবে লিখবেন যে থানা হতে জামিন, টাইটেল দিবেন, তদন্ত শেষ হলে অফিসার ইনচার্জে জানাবেন, এটা লিখবেন। এটা লিখলেও সমস্যা নাই, কিন্তু সেই ক্ষেত্রে আপনার আলাদা আলাদা একটা পয়েন্ট দেওয়া লাগবে। দেখেন, ফৌজদারি কার্যবিধির 173 ধারা মতে অনাবশ্যক বিলম্ব ছাড়াই প্রতিটি তদন্ত সমাপ্ত হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধটি আমলে নেওয়ার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট একটি রিপোর্ট প্রেরণ করবেন, যা পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন নামে পরিচিত। এখন পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন যে আপনি আরো ইলাবোরেটলি লিখতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে তো আপনার কি হবে না, সময় থাকবে বলেন? সময় থাকবে? থাকবে না। তো যদি প্রশ্নটাই আছে পুলিশ রিপোর্ট রিলেটেড, তাহলে অনেক বিস্তারিত লেখা যায়, কিন্তু যে ক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট বিষয়ের অংশ, সেক্ষেত্রে তো ওইটাই লিখতে হবে। ধরেন বিষয়টা হলো অনেকটা এরকম যে বিথিকা বিশ্বাস, আপনার বাবারা, বাবার পদবি কি ছিল? বিশ্বাস। বিশ্বাস। বললো যে বিশ্বাস, আপনার বাবার নাম কি? প্রবীর। প্রবীর বিশ্বাসের বংশানুক্রম বা প্রবীর বিশ্বাসের বংশে কারা কারা আছে বিস্তারিত আলোচনা করুন। তাহলে এই জায়গা প্রবীর বিশ্বাসের ধরে প্রবীর বিশ্বাসের পিতা মাতা, প্রবীর বিশ্বাসের সন্তান টন্তান, যার মধ্যে ক্ষুদ্র একটা অংশ থাকবে কি, বিথিকা বিশ্বাস, উল্লেখ করতে হবে। এই জায়গা কিন্তু বিথিকার বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নাই। কিন্তু যখনই প্রশ্ন আসবে যে বিথিকা বিশ্বাস কে, বিথিকা বিশ্বাসের কোথায় বিবাহ হয়েছে, বিথিকা বিশ্বাস সম্পর্কে বিস্তারিত লেখুন, তখন হাইলাইট করতে হবে কিসের উপরে, বিথিকা বিশ্বাসের উপর। তো বিষয়টা হলো তাই, আমরা এই যে যে ধারাগুলো এতক্ষণ ধরে পড়লাম, এই ধারাগুলোর অনেকগুলো ধারায় নিয়ে স্পেসিফিক ভাবে বড় প্রশ্ন হয়, একটু পরেই জানবো। যে শুধু 161 দিয়ে একটা প্রশ্ন হয়, 172 পুলিশ ডায়েরি নিয়ে একটা প্রশ্ন হয়, পুলিশ প্রতিবেদন দিয়ে একটা কি প্রশ্ন হয়, এফআইআর দিয়ে একটা প্রশ্ন হয়। কিন্তু এই জায়গা তো আমার জানতে চাইছে যে তদন্তের ক্ষেত্রে পুলিশ আনলিমিটেড বা অপরিসীম ক্ষমতা উপভোগ করে বা ভোগ করে, এটা আলোচনা করুন। তো এই আর কি। তাই উপরোক্ত আলোচনার পরিশেষে বলা যায়, ফৌজদারি মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা অসীম বা অসীম ক্ষমতা রয়েছে, অর্থাৎ দ্য পুলিশ আর গ্রান্টেড আনলিমিটেড অথরিটি ইন দ্য ইনভেস্টিগেশন অফ ক্রিমিনাল কেসেস। এখন আপনারা যারা লিখিত পরীক্ষার্থী, তারা অনেকে যে ভুলটা অধিকাংশ সময় করেন, সেটা হলো যে অনেক আপনারা ইংরেজি লাইনযুক্ত প্রশ্ন পাবেন, মিনিমাম দুইটা তো পাবেনই, তিন চারটাও পাইতে পারেন। এখন অনেকে আমরা ইংরেজি দেখে ঘাবড়ে যাই, ভাবে কি এই প্রশ্ন কিভাবে কি লিখবো টিখবো। এখন এই যে যে ইংরেজি লাইনটা আপনি তো বুঝছেন, দা পুলিশ আর গ্রান্টেড মানে পুলিশের দেওয়া হয়েছে আনলিমিটেড অথরিটি, মানে অপরিসীম ক্ষমতা ইন দা ইনভেস্টিগেশন অফ ক্রিমিনাল কেসেস। এই কথাটা হয় ভূমিকাতে আলোচনা করবেন, আর ভূমিকাতে যদি আলোচনা না করেন তাহলে কোথায় আলোচনা করবেন? একেবারে শেষে। বুঝেন কিনা? তাহলে এই সবগুলো ধারা শেষে আমি আলোচনা করব, যে আলোচনার পরিশেষে বলা যায় যে এই। তাহলে এই প্রশ্নটা আমি কিভাবে আলোচনা করব? প্রথমে বলবেন যে এফআইআর কিভাবে হয়, জিডি কিভাবে হয়, তারপরে ওরা কিভাবে তদন্ত করে, তারপর 160 থেকে 173 পর্যন্ত দিয়ে আলোচনার পরিশেষে বলা যায় যে এই। কোনো প্রশ্ন আছে অনলাইন অফলাইন মিলিয়ে? যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ জিজ্ঞাসা করেন। এফআইআর লিখতে হবে, জিডি লিখতে হবে, তারপরে 160 ধারা থেকে লিখতে হবে। জি, যেভাবে যে পড়লাম সেইভাবেই। তো এই প্রশ্নটাকে আর কোনোভাবে করা যায়, মানে পেছাবে আমরা নাকি যদি কথাই বলবে যে আনলিমিটেড ক্ষমতা দিচ্ছে আচ্ছা, এই প্রশ্নটা কিভাবে করা যায়? এই প্রশ্নটা আরো কয়েকভাবে হতে পারে। যেরকম হতে পারে যে তদন্ত কি, পুলিশ তদন্ত কি, পুলিশের তদন্ত সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন, এটা এক। আর একবার এসেছিল যে
তদন্তের ক্ষেত্রে পুলিশ অপরিসীম বা অসীম ক্ষমতা ভোগ করে আলোচনা করুন, এটা এক। আর একটা তো মাত্রই বললাম যে পুলিশ আর গ্রান্টেড আনলিমিটেড অথরিটি ইন দ্য ইনভেস্টিগেশন অফ ক্রিমিনাল কেসেস, এটা আর এক। বুঝতে পেরেছেন আরিফ সাহেব? এ অনলাইনে যে ভাই বোনেরা আছেন, আপনাদের কোনো কথা আছে? বলেন। এই যে পেছনে আছে। আবার স্যার ওই পুলিশের ফৌজদারি মামলা তদন্ত পুলিশকে অসীম ক্ষমতা দিয়েছে এই সেকশন আলোচনা করতে, তার পুজো থেকে সেকশন দিয়ে করা হয়েছে। আপনি যেখানে বলছেন না দিয়ে পারে একটা সেকশন দেন, তাহলে সেকশন দেখো চিন্তা করে দেখলেন এই ধারা ওই সেকশনটা এত ধারা আপনার কি জায়গা অনেক ধারা, অনেক ধারা অ্যাকচুয়ালি মনে হতে পারে, বাট বাস্তবে কিন্তু খুব বেশি কঠিন না, সাধারণত সহজ। কঠোর এবং কি বুঝতে একটু মনে পড়ে একটা করে একটা। ঠিক আছে বলে মনে করে যে ওটা কাম করতে ঠিক আছে, অনেক ভ্যারাইটি আছে এ বিথিকা বুঝছেন? পাঠ দিল আর বিরোধে ব্যাপার আই বাদ দিয়ে আপনি এগুলো লিখে ব্যতিক্রম আসলে কি আড়াই মার্ক যদি আসেও, ধরেন আড়াই মার্ক কি দিছে এই প্রশ্ন, তাও আপনার লেখার সিস্টেম জানতে হবে। আর বোঝে না, আইসক্রিম লিখতে হবে স্যার, আমি বলবো? ঠিক আছে তাকে বলবো না আর স্যার যদি আসলে স্যার আড়াই মার্কে তারপরে আসে যা হ্যাঁ। যা ওর বলতে দিন। এই যে দাঁড়া করা স্যার হ্যাঁ 164 থেকে সরি 160 থেকে 173 পর্যন্ত শুধু দাঁড়ায় যে মেন কোটেশন কেন ওইটুকু লিখে দেবো স্যার। কোনো জি। পয়েন্ট নেবে না, এই দ্বারা এই বলছে, এই দ্বারা 61 দিয়ে বলছে, 62 দিয়ে বলছে, 63 দিয়ে দ্বারা ওদের অন্য কাজগুলো যেগুলো লিখে দেবো স্যার সত্যি না আপনারে একটা রুমের মধ্যে বললো যে অনেক সোনা গহনা টাকা পয়সা আছে, সারাদিন সময় দিছে কি কি নিবা নাও, সেই সময় আপনি একভাবে নেবেন, আর বললো যে তোমার সময় মোটা 2.5 মিনিট, তুমি কি কি নেবা কি কি নেবা? নাও, তাহলে কি আপনি বলবেন যে 2.5 মিনিটে আর কি নেবো, না নেই ভালো, আমি বের হয়ে যাই, তাই বলবেন? না না, তাহলে আমি কিছু লিস্ট দিয়ে দেবো। সারাদিন সময় পেলেও যেভাবে নিতাম, যেটা আর বেশ- 2.5 মিনিট সময় পেলে নিশ্চয়ই সারাদিনে পরিকল্পনা করবো না, আমার যতটুকু সামর্থ্য আছে সেই সময় লিখে নিয়ে আসতে হবে। আর যদি মনে করেন যে না 2.5 মিনিটে আমি নিতে আসি, আর দরজা দিল আটকাইয়া 2.5 মিনিটের পরে আর বেরোইতে পারলেন না, তাহলে তো আপনি মরে গেছেন ওর ভিতরে। আচ্ছা, এই কারণে সবভাবেই কি করতে হবে, শিখতে হবে। আমরা 7-এর গতে আসি। তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তকালে ফৌজদারি কার্যবিধির 161 ধারা মতে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন, তার আইনগত মূল্য কি? মানে 161 ধারার বিধান মতে যে জবানবন্দি রেকর্ড করলো, এটার আইনগত কোনো মূল্য আছে কি? আইনের কোন বিধান বলে তদন্তকারী পুলিশের নিকট সাক্ষী প্রদত্ত জবানবন্দি এবং আদালতে প্রদত্ত সাক্ষীর জবানবন্দির সাদৃশ্য বৈপরীত্য আদালতের বিবেচনার জন্য রেকর্ডে আনাইন করা হয়? প্রথমটার উত্তরও যা, এটার উত্তরও তাই। এই জায়গা এই প্রশ্ন আগে বুঝতে হবে, বলছে যে সাক্ষীর কাছে যে জবানবন্দি দিছেন এবং আদালতে এসে ওই সাক্ষী যে জবানবন্দি দিছে, এই দুইটা সাদৃশ্য বৈসাদৃশ্য কিভাবে বিবেচনা করা হয় এটা। আর অবলিক দিয়ে লেখেন বাদীপক্ষ পুলিশের নিকট সাক্ষী প্রদত্ত জবানবন্দি কখনো কোনো কাজে ব্যবহার করতে পারে কি? এটার উত্তরও কি একই, মানে একটা প্রশ্ন উত্তর আছে কয়ভাবে? উত্তর একভাবে, বাট প্রশ্নটা আসছে কয়ভাবে? 3 ভাবে। বুঝতে পারছেন? এখন আপনারা যারা, আমরা যারা আইন পাঠ, লিখিত মাস্টার, এই সকল বই পড়বো, দেখবেন যে ওই বইটা এমনিতে একটা স্বাস্থ্যবান বই, মানে আমরা যারা ফার্স্ট টাইম আছি তাদের জন্য এটা একটা ভীতি জাগানো। ভীতি জাগানো কেন? যে আমার অনেক এত জিনিস মুখস্থ বোধহয় রাখতে হবে, কিন্তু ওই সকল বইতে ধরেন এই প্রশ্নটার উত্তর 3 ভাবে আসছে, 3 ভাবে দেওয়া, উত্তর একভাবে আলোচনা করে নাই। তাহলে একটা প্রশ্ন যখন আমি 3 ভাবে আলোচনা করব, তখন তো এমনিতেই পেজ কি বেড়ে যাচ্ছে না? বেড়ে যাচ্ছে কিনা বলে, বাট অ্যাকচুয়ালি এই 3টার উত্তরই হলো একই। তো আমরা প্রথমে চলে আসি আলোচনা করার আগে, মানে সরি পড়ার আগে আমি একটু আলোচনা করি যে 161 দ্বারা বিবৃতি কি, এটা অ্যাকচুয়ালি কখন রেকর্ড করে, আর এই 161 দ্বারা বিবৃতি আসলে কোনো কাজের জিনিস কিনা, এটা কখনো ব্যবহার করা যায় কি যায় না। তো অলরেডি আমরা একটু ধারণা পাইছি। বিথিকা বিশ্বাস, 161 দ্বারা বিবৃতি কেন রেকর্ড করে বলেন? স্যার ওই যে স্বাক্ষরের যে
145 ধারা আর 155 ধারায় যদি এই এই যে যখন তদন্ত করে ওই সাক্ষী কি বলছে ওটা তো জবানবন্দি রেকর্ড করে, তখন ওই বিচারের সময় তখন যদি ওই সাক্ষী কোনো ওই ওই সময় যা বলছে আর বিচারের সময় যদি কথা দুই রকম হয়ে যায়, তখন সাক্ষ্যয়নের 145 ধারার 155 ধারার 3-এ ওইগুলো মিলায়। যদি একুশে বয়স হয়ে যায় তখন বলে যে তুমি তখন এই কথা বলছে, এখন তুমি অন্য কথা বলছো, তখন ওই সাদৃশ্য বৈসাদৃশ্য ওইগুলো ই করে। দারুণ, আপনি তো অনেক বলে ফেলছেন, এত কেমনে বললেন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে 161 ধারা বিবৃতি রেকর্ড করা হয় কি জন্য? 161 ধারা বিবৃতি রেকর্ড করা হয় যে ঘটনা তদন্তের স্বার্থে ঘটনা সম্পর্কে যারা জানে তাদের বিবৃতি রেকর্ড করা হয় কত ধারায়? 161 ধারায়। এবং 161 ধারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের 162 ধারায়। কত ধারায়? 162 ধারায়। আগে আমার কথা শুনেন, তাইলে বিস্তারিত ভালো বোঝা যাবে। তো এ জায়গা বলতেছে যে 161 ধারার বিবৃতি তদন্ত বা অনুসন্ধান, বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে না। 162 ধারায় বলতেছে যে 161 ধারা যে বিবৃতি এটা বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে না। বুঝেন কিনা? কখন কখন ব্যবহার করা যাবে না? বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন হলো যে বিচার বা অনুসন্ধানে যদি ব্যবহার করা নাই যায় তাহলে 161 ধারা বিবৃতি রেকর্ড করে লাভ কি? যে আমি এটা বিচারও ব্যবহার করা যাচ্ছে না, আবার অনুসন্ধানেও ব্যবহার করা যাচ্ছে না। লাভ আছে। লাভ হলো এটা ওই 161 ধারা বিবৃতি যে পুলিশের কাছে দিল, ওই সাক্ষী যখন আদালতে এসে কি দিবে? জবানবন্দি দিবে। জবানবন্দি দেওয়ার পর প্রতিপক্ষের আইনজীবী তারা কি করবে? জেরা করবে। জেরার সময় দেখা গেল যে 161-এ সে বলছে যে আরিফ সাহেবরে দেখছি খুন করতে, আরিফ সাহেবের গায়ে তখন পাঞ্জাবি ছিল, এটা বলছে 161-এ। আর যখন ওই সাক্ষী আদালতে আসলো সাক্ষ্য দেওয়ার সময় কাঠগড়ায় এসে দাঁড়াইয়া জেরা করার সময় বলতেছে যে আরিফ সাহেবরে দেখছি ওই সময় সে টি শার্ট পরা ছিল, লাল রঙের টি শার্ট পরা ছিল। তাহলে জেরাকারী আইনজীবী আদালতে দৃষ্টি আকর্ষণ করবে যে ওনার এই যে দেখেন, তাহলে সে 161-এ বলছে পাঞ্জাবির কথা, আর 161-এর যে কথা বলছে সে যখন সাক্ষ্য দিতে আসে জেরাই বলতেছে কি? লাল টি শার্ট। তার মানে এ বিশ্বাসের কি? অযোগ্য। আগের বিবৃতির সাথে বর্তমান বিবৃতির কি নাই? মিল নাই। তাহলে 161 ধারার বিবৃতি আসামি পক্ষ ব্যবহার করতে পারে পূর্ববর্তী বক্তব্যের বই সাদৃশ্য প্রমাণ করার জন্য সাক্ষ্য আইনের কত ধারায়? 145 ধারায়। বুঝেন কিনা? তাহলে 161 ধারা বিবৃতির তদন্ত বা অনুসন্ধানে ব্যবহার করা যাচ্ছে না ঠিক, বাট এর কিন্তু সাক্ষ্যগত মূল্য নাই। ঠিক, সাক্ষ্যগত মূল্য মানে হলো পূর্ববর্তী বক্তব্যের বৈসাদৃশ্য ব্যবহার করার জন্য আসামি পক্ষ এটা ব্যবহার করতে পারে। বুঝেন কিনা? এটা বলছে সাক্ষ্য আইনের কততে? 145। আর একটু আগে যে বললো যে 161 ধারা বিবৃতি বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে না, তবে বিচার বা অনুসন্ধানে দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। একটা হলো মৃত্যুকালীন ঘোষণা, মানে কোন সাক্ষী ধরেন যে ভিকটিম, সেই 161 ধারা বিবৃতি দেওয়ার পরে মারা গেছে, তাহলে এটা তখন মৃত্যুকালীন ঘোষণা হয়ে যাবে, এটা বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে। বুঝেন কিনা? কিন্তু মারা না গেলে কি ব্যবহার করা যেত? মারা না গেলে ব্যবহার করা যেত না। আর একটা হলো সাক্ষ্য আইনের 27 ধারা অনুসারে যদি আলামত উদ্ধার হয়, যতটুকু আলামত উদ্ধার হবে ততটুকু অংশ বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে। এখন আলামত উদ্ধার হয়েছে, এটার অর্থ কি? আলামত হলো যে সাক্ষী বলতে যে অমুক জায়গায় আমি অমুককে হত্যা করার পর এই ছুরিটা আমি অমুক জায়গায় মাটির নিচে পুঁতে রাখছি, তাহলে এই যে স্বীকার করলো হত্যা করছে এতটুকু গ্রহণযোগ্য না, কিন্তু মাটির নিচে পুঁতে রাখছে সেই অনুসারে যদি মাটির নিচ থেকে কি করে উদ্ধার করে এতটুকু কি হবে? গ্রহণযোগ্য হবে। তাহলে 161 ধারা বিবৃতি বিচারে বা অনুসন্ধানে ব্যবহার করা যায় না, দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যায়। দুইটা ক্ষেত্রে কি কি? মৃত্যুকালীন ঘোষণা, আর হলো হচ্ছে সাক্ষ্য আইনের 27 ধারা অনুসারে কি উদ্ধার হলে আলাদা উত্তর হলে। আর একটা ক্ষেত্র হলো যে 161 ধারা বিবৃতি পূর্ববর্তী বক্তব্যের কি করার জন্য? বৈসাদৃশ্য। একটু পড়ি দেখেন। আরিফ সাহেব বোঝা গেছে? বুঝছে 161 নিয়ে যে কাহিনী কোটে গাজা কোনো লম্বা দেখেন
ফৌজদারি কার্যবিধির 161 ধারা মতে পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে উক্ত বক্তব্য কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না সে সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 162 ধারায় বলা হয়েছে। প্রথমে আমরা চলে আসি যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে তা তদন্তাধীন কোনো অপরাধ সম্পর্কে, এই যে আন্ডারলাইন করবেন, অনুসন্ধানে বা বিচারে ব্যবহার করা যাবে না। কখন ব্যবহার করা যাবে না? অনুসন্ধান বিচারে। অনুসন্ধানে বা বিচারে ব্যবহার করা যাবে না। এরপরে দেখেন যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে, সাক্ষ্য আইনের 145 ধারায় উল্লেখিত পন্থায় সাক্ষ্যের সাদৃশ্য বা বৈপরীত্য নির্ধারণ করার জন্য এমন ধরনের বক্তব্য শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির গোল দেবেন 162 ধারায় ব্যবহার করা যেতে পারে। কিসের জন্য? সাদৃশ্য বা কি বৈপরীত্য। সাদৃশ্য মানে হলো আমার 161 ধারার কথার সাথে বর্তমান কথার মিল আছে কিনা, এটা হলো সাদৃশ্য। আর বৈপরীত্য মানে কি? আগের কথার সাথে বর্তমান কথার মিল নাই। বৈসাদৃশ্য মানে হলো মিল নাই, আর সাদৃশ্য মানে কি? মিল আছে। তো আমরা চলে আসি নিম্নলিখিত ক্ষেত্রে পুলিশ কর্তৃক সাক্ষীর সাক্ষী হয়ে গেছে, সাক্ষীর বক্তব্য লিপিবদ্ধ করা হলে তা ব্যবহার করা যাবে। প্রথম যেটা দেখেন, অভিযুক্ত ব্যক্তি আবেদন করলে আদালত উক্ত লিখিত বিবৃতি অভিযুক্তকে উল্লেখ করতে পারে এবং অভিযুক্তকে লিখিত বিবৃতির একটি কপি প্রদানের আদেশ দিতে পারে। 161 ধারায় পুলিশ যে সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করেছে উক্ত সাক্ষীকে অনুসন্ধান বা বিচারে ডাকা হলে সাক্ষ্য আইনের 145 ধারায় উল্লেখিত পন্থায় সাক্ষ্যের বৈপরীত্য নির্ধারণ করার জন্য এমন ধরনের বক্তব্য শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির 162 ধারায় ব্যবহার করা যেতে পারে। এখন বৈপরীত্য নির্ধারণ কেমনে করে, আপনি যদি একটা উদাহরণ দিতে পারেন যে একজন সাক্ষী করিম, সে পুলিশের কাছে 161 ধারা বিবৃতিতে বলছে এক ধরনের কথা, আর সে যখন আদালতে সাক্ষ্য দিতে আসছে তখন বলছে কি আর এক ধরনের কথা। তো আসামি পক্ষের আইনজীবী এটা যে রায় দৃষ্টি আকর্ষণ করতে পারে যে ওনার তার পূর্বে প্রদত্ত বিবৃতির সাথে বর্তমানে সাক্ষ্যের কি আছে বৈসাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে, এজন্য সে সাক্ষ্য আইনের 165 155 ধারা অনুসারে সে বিশ্বাসের অযোগ্য। এছাড়া দেখেন ফৌজদারি কার্যবিধি 162 ধারার বিধান অনুসারে সাক্ষ্য আইনের 32-1 এবং 27 ধারার বিধান প্রযোজ্য নয়। বিধান সাক্ষ্য আইনের 32-1 এবং 27 ধারার জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ ভিন্নভাবে বলা যায় যে পুলিশ সাক্ষীর যে জবানবন্দি 161 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করে তা বিচার বা অনুসন্ধানের জন্য নিম্নলিখিত গোল দিবেন দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ 161 ধারা বিবৃতি দুইটা ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যাবে। একটা হলো যদি সেটি সাক্ষ্য আইনের 32-1 ধারা অনুসারে মৃত্যুকালীন ঘোষণা হয়। আপনি ইচ্ছা করলে উদাহরণ দিতে পারেন মৃত্যুকালীন ঘোষণা হয় কিভাবে, যে একজন ব্যক্তি সে 161 দেওয়ার পরে সে মারা গেছে, তাহলে এই যে মারা গেল তখন এটা হয়ে গেল কি মৃত্যুকালীন ঘোষণা, তখন এটা সাক্ষ্য হিসেবে ওই মামলায় ব্যবহার করা যাবে। আর একটা হলো সাক্ষ্য আইনের 27 ধারা অনুযায়ী উক্ত বক্তব্যের উপর ভিত্তি করে পুলিশ কোনো বিষয় বা আলামত উদ্ঘাটন করলে, কি করলে আলামত উদ্ঘাটন করলে, এই আলামতের উদ্ঘাটনও এইভাবে দিতে পারেন যে একজন ব্যক্তি সে স্বীকার করলো যে হত্যা করার পর সে পিস্তল অমুক জায়গায় পুঁতে রেখেছে, তাহলে পুলিশ যদি তার বক্তব্য অনুসারে পিস্তল মানে যদি খুঁজে পায় বা বা আপনি যদি বলতে পারেন স্যার সাক্ষী মানে আসামি না সাক্ষী বললো, সাক্ষী বললো যে আমি অমুক জায়গায় দেখছি অমুক অমুকরে হত্যা করছে এবং হত্যা করার পরে পিস্তলটা অমুক জায়গা পুঁতে রাখছে। আসামির কথা বললে তো এটা হয়, বাট 161 তো আর আসামির হয় না, 160 হয় কার? সাক্ষী। তাহলে সাক্ষী বলছে যে অমুক অমুকরে হত্যা করছে, হত্যা করার পরে এটা অমুক জায়গায় পুঁতে রাখছে, তাহলে অমুক জায়গা থেকে পুলিশ যদি আলামত উদ্ধার করে তাহলে ততটুকু সাক্ষ্য হিসেবে কি গ্রহণযোগ্য। যেমন কোনো ব্যক্তি 161 ধারায় পুলিশের নিকট বিবৃতি দিয়ে মারা গেল, সেই ক্ষেত্রে তার বক্তব্য বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে। তাহলে আপনারা 161 ধারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না এটা কি বুঝছেন? আচ্ছা, অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন, আমি একটু আপনাদের অনলাইনে দুই একটা প্রশ্ন করি। অনলাইনে যারা আছেন তাদের মধ্যে যে কোনো একজন বলেন যে 161 ধারা বিবৃতি কি সিআর মামলায় রেকর্ড করা যায় কিনা, বলেন। যায় স্যার। যায়? যাবে। যাবে। কখন যাবে? স্যার যখন স্যার কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তিকে তদন্ত দেয় স্যার, তদন্তের ক্ষেত্রে যায়। কোনো মামলা যদি স্যার তদন্তে দেয় তাহলে স্যার 161 দ্বারা জবানবন্দি গ্রহণ করে স্যার। আর কেউ বলবেন? স্যার ম্যাজিস্ট্রেট যখন
এই সিআর মামলাটা নেয়ার পরে যখন এই থানায় পাঠায় এফআইআর হিসাবে, এই থানায় যখন একটা এফআইআর হয়ে যখন আর দাখিল হয়, তখন এই ওই যিনি সিআর মামলা করছিলেন, ওই ওই মামলার বেসিসে তখন ওই তদন্ত কর্মকর্তা ওই 161-এ তখন ওই সাক্ষীদের জবানবন্দি নিতে পারে। ভাই মূল কথা হলো যে আমরা প্রথমেই আলোচনা করছি যে যে মামলার সূচনা হচ্ছে থানায়, আইদার এফআইআর অর জিডি, এর মাধ্যমে যে মামলার সূচনা হচ্ছে সেই সকল মামলার ক্ষেত্রেই এই ধারাগুলো কি বলেন প্রযোজ্য। সিআর মামলায় 161 হয় না, সিআর মামলায় রিমান্ডও হয় না। এখন উনি যে কথা একজন বললেন যে সিআর মামলায় যদি তদন্তের নির্দেশ দেয়, সিআর মামলায় তদন্তের নির্দেশ দিলে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন জমা দিবেন। ওই জায়গা ওইটা কিন্তু চার্জশিট ফাইনাল রিপোর্ট এটা বলে না, জাস্ট তদন্ত প্রতিবেদন কি জমা দিছে। তো স্যার আর সিআর মামলায় তো তদন্ত দিতে কি আদালত বাধ্য? বাধ্য না। সিআর মামলায় কখনো কখনো সরাসরি আমলে নেয়, তাহলে সরাসরি যখন আমলে নিল তখন তো ওই বিষয়টা কি হলো না, তদন্তই হলো না। তো আপনি আপাতত মনে রাখবেন যে 161 এগুলো প্রযোজ্য কিসের ক্ষেত্রে? জিআর অথবা নন জিআর, জিআর অথবা নন জিআর। আর স্যার অনলাইনে আর হ্যাঁ বলেন। স্যার তদন্তের ক্ষেত্রে যে স্যার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ নেয় স্যার, তাহলে এটা কোন ধারায় নেয় স্যার? সিআর মামলায় তদন্ত করে সাক্ষীর সাক্ষ্য নিছে। পিটিশন মামলায় স্যার। অত আমার একটা কপি দেখায় কোন মামলায় নেছে। আচ্ছা স্যার, আমি ছবি তুলে দিব স্যার। জি জি জি, ঠিক আছে। এবং ওই জায়গায় লেখা আছে কিনা যে কত ধারায় জবানবন্দি পিটিশন দিতে। না স্যার, ও তো পিটিশন মামলা। একটা স্যার আমি বলি স্যার, ওই যে হ্যাঁ আমাদের নীলফামারীতে ইপিজেড আছে, ইপিজেড এর একটা মামলা পিটিশন মামলা করছে স্যার। পিটিশন মামলা করার পর সিআইডি তদন্তে দিছে। সিআইডি তদন্ত দেওয়ার পর সিআইডি স্যার ওই মামলায় সাক্ষ্য গ্রহণ সাক্ষী নিছে স্যার। হ্যাঁ, সাক্ষী নিয়ে একটা রিপোর্ট দিছে ও তো সেই এরকম। কপিটা আমারে দেখায়। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। আর পিটিশন মামলা কাকে বলে সেটা কি জানেন? মাহমুদ এটা শাহ, এটা বলতে পারলাম না। পিটিশন মামলা কি আমরা এখনো, পিটিশন মামলা হলো 107, ওই যে 107 ধারা থেকে 110, 144, 145 এইগুলো হলো পিটিশন। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পিটিশন মামলা হয় না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কি হয়? কমপ্লেইন রেজিস্টার্ড কেস। সিআর মামলা আর কি থানায় হয় কি? জিআর, নন জিআর। বুঝতে পারছেন? এখন আইনের পরিভাষায় সিআর হয় ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি, আর জিআর নন জিআর হয় কোথায়? থানায়। আর আমরা এখন পর্যন্ত যা পড়ছি যে 107 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা হয় ওটা হলো পিটিশন মামলা। আবার 144, 145-এ যেটা হয় ওটা কি? পিটিশন মামলা। ঠিক আছে, তারপর আপনি যেহেতু বলছেন কপি দেখায়েন। আচ্ছা, তো অনলাইন অফলাইনে অন্যান্য যারা আছেন আপনাদের আজকে যতটুকু পড়লাম যে পুলিশ তদন্তের ক্ষেত্রে অসীম ক্ষমতা ভোগ করে থাকে, প্লাস 161 ধারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না, এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। বিথিকা, পড়তেছেন? এই যে যা যা রেগুলার পড়তেছি বাসায় যে পড়তেছেন, শুধু পড়বেন না, সাথে সাথে কি লিখতে হবে। স্যার বিকাশ আর কোনো একটা প্রশ্ন? প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমরা দেখলাম 161 জবানবন্দি দেওয়ার পর যদি ওই সাক্ষী যিনি জবানবন্দি দিলেন উনি যদি মারা যান, তাহলে সেই ক্ষেত্রে সাক্ষ্য আইনের 32 ধারা অনুসারে এইটা মানে গ্রহণযোগ্য হবে। তো এইটা কি মারা যাবেন কখন? উনি কি মুমূর্ষু অবস্থায় মারা যাবেন, নাকি সাক্ষ্য দিলেন তার 7 দিন 10 দিন পরে মারা গেলেন, বা কোনো সময় মারা যাবেন? এইটা এই আহ, মারা যে যাওয়ার যে সময়টা। কো- যে কোনো সময় মারা যেতে পারে, বাট উনি 161-এ যে কথা বলছে সেটা তার মৃত্যু রিলেটেড হতে হবে। আচ্ছা আচ্ছা, জি স্যার, জি স্যার। জি। লাকি বিশ্বাস কেমন আছেন? স্যার ভালো আছি লাকি, স্যার। ভালো আছেন? স্যার আপনি তো ভালো আছেন? আহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জানি আপনারা সবার মন বিষণ্ণ, বাট বিষণ্ণতাকে বেশিক্ষণ ধরে রাখলে হবে না।
এটারে শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। খুব আমি বিশ্বাস করি যে যে খাতা যে রিভিউ করতেছে এতেও তো আপনাদের ফল আসতে পারে। তো এজন্য যেটা ভবিষ্যতে আসবে সেটা তো আসবেই, কিন্তু আমাদের বর্তমানে যে অবস্থা সেটাকে মাথায় নিয়ে আমাদের প্রিপারেশন নিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আর আপনারা আপনাদের আমি মেন্টর হিসেবে আমি যে কয়বার ব্যর্থ হয়েছি আপনারা সেই কয়বার এখনো চেষ্টাও করেন নাই। মানে আপনারা যার কাছে পড়তে আসছেন উনি যে কয়বার ব্যর্থ হয়েছে সেই কয়বার আপনারা চেষ্টাও করেন নাই। এখন তাই বলে আবার আরেকজন ভাবেন না যে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা বোধহয় আমি 10-12 বার দিছি, না, ওইটা একবারেই পাশ করছি। জুডিশিয়াল সার্ভিসের ভাই বা আমি টানা 6 বার ব্যর্থ হয়েছি, আমার আল্লাহ রিজিকে রাখেন নাই। তো এই জন্য আমরা কখনো কখনো আল্লাহ আপনার ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন, কখনো কখনো আপনার পরীক্ষা নিয়ে থাকেন। এজন্য হতাশ হবেন না। হতাশ হবেন এটাই স্বাভাবিক, বাট এটারে খুব বেশি মনে স্থান দেওয়া যাবে না। ইনশাল্লাহ কৃতকার্য হবেন, ইনশাল্লাহ হবেন। এই আর চেষ্টা করবেন ওই শিক্ষানবিশ যে গ্রুপ আছে ফেসবুকে ওইগুলা কম দেখার। মানে ওনাদের ওই জায়গায় পজিটিভ নেগেটিভ সব ধরনের নিউজ পাবলিশড হয়, ঠিক আছে? কিছু কিছু নিউজ দেখলে মনে হবে যে খুশি, আর কিছু কিছু হাবিজাবি মন যা চায় তাই পোস্ট করে, একেবারে কাল্পনিকও কিছু পোস্ট করে। তো এই জন্য আমরা কিছু যদি হয় এ তো আপনি জানবেনই বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে। তো এই জন্য ইনশাল্লাহ ইতিবাচক কিছু হবে। যা হওয়ার হয় নাই সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন না, মন খারাপ করে রাখবেন না। আমাদের আবার যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে এবং সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, আগামীকাল সকাল 8টায় আছে, আগামীকাল সকাল 8টায় আসেন। এই আর কি। আর যদি কোনো প্রশ্ন থাকে করেন, নাহলে আজকে এই পর্যন্তই। স্যার এই জায়গায় সেটাই